নমস্কার। সুনন্দিনীর আড্ডায় আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের খুব কাছের প্রাণের মানুষ। হ্যাঁ, প্রাণের মানুষ তাকেই আমরা বলতে পারি যাকে প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপনে আমরা নিয়ে চলি। হ্যাঁ, তাকে নিয়ে আমরা চলেছি, চলি এবং আজও চলব। তিনি হলেন বাঙালির আইকন উত্তম কুমার। যতদিন বাঙালি থাকবে ততদিন উত্তম কুমার থাকবে। উত্তম কুমার শুধু ঐতিহ্য নয়, তিনি একটা আবেগ। তিনি আমাদের রোজকার জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সেই ছোট বয়স থেকে যখন বাবা মায়ের হাত ধরে প্রথম টিভিতে সিনেমা দেখা শুরু করি, সেই দিন থেকে আজ এতগুলো বছর পেরিয়েও উনি আমাদের কাছে আজও সমান নতুন। ও সব ছবি মনে হয় যে আজই প্রথম দেখলাম। উত্তম কুমারের প্রথম ছবি কি দেখেছিলাম সেটা হয়তো আজ মনে নেই, তবে সাগরিকা, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি, হারানো সুর, কোন ছবি বলবো। আবার এদিক থেকে অগ্নিশ্বর, সব্যসাচী, তিনি যেন একের মধ্যে অন্যতম। তার অভিনয় সত্তা কখন যেন তাকে আমার পাশের বাড়ির লোক থেকে নিজের ঘরের মানুষ বানিয়ে দিয়েছে। আমার যেমন খুব ভালো লাগে নায়ক, আবার ব্যোমকেশ বক্সীও। একটা কথা আমি সবসময় ভাবি যে কোনো মানুষ যদি আর কোনো ছবি না দেখে, শুধু যদি মহানায়কের ফিল্মোগ্রাফিটাকেই সে দেখে থাকে, আমার মনে হয় না তার আর কিছু দেখার দরকার আছে। কারণ একজন মানুষের ফিল্মোগ্রাফিতে এত রকমের ছবি, কখনো সেই মায়াডোর কামনা থেকেই যদি শুরু করি, তারপর একের পর এক সুচিত্রা সেনের সঙ্গে অভিনীত ছবিগুলো, তারপর সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখার্জি থেকে শুরু করে শর্মিলা ঠাকুর, তনুজা, এবং উনি যে সমস্ত ছবিতে একটু অন্য ধরনের রোলে অভিনয় করেছেন, সেই ছবিগুলো আজও মনে দাগ কেটে যায়। উত্তম কুমারের কথা আসলেই তার সাথে যে নামটা উচ্চারিত হয় তিনি হলেন সুচিত্রা সেন। হ্যাঁ, আমি অন্য নায়িকাদের কথা নিশ্চয়ই বলতাম, তবে ওনার কথা এই কারণে বললাম, উত্তম কুমার আর সুচিত্রা সেন যেন একে অন্যের পরিপূরক। হারানো সুর ছবি, সপ্তপদী, অগ্নি পরীক্ষা, এগুলো যেন আমাদের নিজেদের জীবনের গল্প। কেউ আমরা কখনো তাদের আমাদের পাশের বাড়ির লোক ভাবিনি, ভেবেছি ঘরের লোক হিসাবে। সবসময় এই যে আমরা এত আলোচনা করি বাংলার শিল্প, সাহিত্য, নাটক, কবিতা, দর্শন, গান, এই সমস্ত কিছু নিয়ে, মহানায়ক উত্তম কুমার মানে আমাদের কাছে একটা সুন্দর অ্যালবাম, এক ঝাঁক গুণী মানুষের সমন্বয়। তারা কেউ হয়তো পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, আবার কেউ হয়তো ছবিতে সুর দিয়েছেন, কিন্তু যে 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 কাজটাই করেছেন প্রত্যেকটা কাজই মনে রেখে দেবার মতন। এবং সব থেকে যেটা বড় কথা, মহানায়কের ওই যে পারিবারিক মূল্যবোধ, ওনাদের ভবানীপুরের ওই বাড়ির যে মূল্যবোধ, কোথাও না কোথাও সেই জীবন দর্শন ওনার অভিনীত চরিত্রগুলোর ওপরেও আমরা খুঁজে পাই। ভালোর মধ্যে খারাপ থাকে। মহানায়ককে নিয়েও আমরা শুনেছি নানান ধরনের কটু মন্তব্য, তবে সেই সব কটু মন্তব্যকে নিয়ে আজকে এই আলোচনা আমরা করতে চাই না। আমরা তার ভালোটুকু সুগন্ধ নিয়েই চলতে চাই। আমরা জানাতে চাই যে তিনি বাংলা ছবির জগতে যে মহান একটা ভূমিকা পালন করে গেছেন, এবং সেই দায়িত্ব তিনি যেভাবে বাংলা ছবির জগতে নিয়েছিলেন, আজ অবধি হয়তো তার ঋণ আমরা শোধ করতে পারিনি, হয়তো আজীবনেও পারবো না। উনি যখন প্রযোজক হয়েছেন তখন উনি আমাদের উত্তর ফাল্গুনির মতন ছবি উপহার দিয়েছেন। জীবনে যখনই যে কাজটা করেছেন, যখন হয়তো বাড়িতে উনি সরস্বতী ঠাকুরের মূর্তি গড়তেন, মা লক্ষ্মীর পুজো করতেন অত সুন্দর করে, তাই হয়তো ওনার কাজের মধ্যেও আমরা একজন পারফেকশনিস্টকে পেয়েছি। সব সময় সব কাজের মধ্যে একটা নিখুঁত মূর্তি তৈরি করা। অভিনয় অনেকেই করে, কিন্তু ওনার মতো করে একটা নিখুঁত রূপ দেওয়া, সেইটা খুব কম শিল্পীর মধ্যেই আমরা দেখতে পেয়েছি। তার জন্মদিন প্রত্যেক বছর নানাভাবে পালিত হয়, এবছরও হয়েছে, আগামী দিনেও হবে। তবে একটা কথা আমি বলছি যে তাকে মনে রাখা মানে তার জন্মদিন পালন নয়, তার অভিনয় সত্তা, তার গুণগুলোকে আমরা কতটা মনে রাখবো, সেটাই হচ্ছে তার প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি। শিল্পের তো নিজস্ব কোনো গৌরব নেই,
শিল্পীরা বা আমরা মানুষরা তাকে গৌরবান্বিত করে তুলি। আমরা মানুষরা যখন কিছুই ছিল না, যখন আমরা গুহার মধ্যে থাকতাম, তখন আমরা গুহার দেওয়ালে ছবি আঁকতাম। আমাদের এত রকমের ভাষা ছিল না, পরনের কাপড় ছিল না, মুখের খাবার ছিল না। সেইখান থেকে আমরা এত রকমের খাবার, পোশাক ও ভাষাকে আবিষ্কার করেছি। পরে পরে আমরা দেখেছি স্বাধীনতার সময় জেলে যখন বিপ্লবীরা ছিল, তারা জেলের দেওয়ালেও ছবি এঁকেছে, সেখানে বসেও তারা গান লিখেছে। তো এইভাবে শিল্প যে আবহমান ধারায় প্রবাহিত হয়, যেটা রবীন্দ্রনাথ বলেন এমনি বহে ধারা, উত্তমবাবুও ঠিক যেন তাই। উনি নিজেই একটা প্রতিষ্ঠান, যুগের পর যুগ ধরে মানুষ ওনাকে ভালোই বেসে যাচ্ছে এবং ওনার প্রতি আকর্ষিত হচ্ছে। স্বর্ণযুগের ছবির মধ্যে যে সমস্ত ছবি আমাদের মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে, তার অধিকাংশ ছবিগুলোতেই উত্তমবাবুর অভিনয়। আমরা যারা উত্তম কুমারের ছবি দেখে বড় হয়েছি এবং আজও আমাদের জীবনের এই প্রান্তে এসেও সময় পেলে উত্তম কুমারের ছবি দেখি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উত্তম কুমারকে চেনাতে চাই, তাদের একটাই দাবি, এই ছবিগুলো সংরক্ষণ যেন ভালো করে করা হয়। আমাদের ভবিষ্যৎ এবং তাদের যারা উত্তরসূরি, তারাও যেন এই ছবিগুলো দেখতে পায়। কারণ ছবি দেখার মধ্যে শুধুমাত্র আনন্দ লাভ নয়, তারা একটা যুগের ইতিহাসকে এর মাধ্যমে স্পর্শ করবে। ছোট বয়স থেকে আধুনিকতা কাকে বলে সেটা মহানায়ক আমাদের হাত ধরে শিখিয়েছেন। উনি যখন চৌরঙ্গী ছবিতে অভিনয় করেছেন সত্যসুন্দর বোসের চরিত্রে, তখন সত্যসুন্দর বোস একটা ঝাঁ চকচকে হোটেলে চাকরি করেন, কিন্তু দিনের শেষে তিনি নিজেকে খোঁজেন। সেই আত্মোপলব্ধির জায়গাটা একজন শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ। মহানায়কের নিজের মধ্যেও সেটা ছিল, যেটা বারবার ওনার অভিনীত বিভিন্ন চরিত্রে প্রতিফলিত হতো। যেমন আমার খুব ভালো লাগে বাঘবন্দি খেলা। একজন ভার্সাটাইল অভিনেতা না হলে কেউ ওই সিনেমাগুলো করতে পারে? খোকাবাবু প্রত্যাবর্তন করতে পারে না। উত্তম কুমারকে বিশ্লেষণ করতে গেলে তার অভিনীত চরিত্রগুলোকে বিশ্লেষণ করলেই বোঝা যায় যে ওনার অভিনয় দক্ষতাটা কতটা গভীর ছিল এবং উনি চরিত্রগুলোকে এত ভালো করে বিশ্লেষণ করতে পারতেন। না হলে অনেক ছবিতেই উনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন স্বচ্ছন্দে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক অভিনেতারা কাজ করছেন এবং তাদের মধ্যে অভিনয় সত্তার সাথে সাথে আধুনিকতা এবং ভাবের মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তম কুমারকে যদি আমরা এখনকার অভিনেতাদের মধ্যে খুঁজে পেতে চাই, তবে সেটা নেহাতি ভুল হবে, কারণ উত্তম কুমার হয়তো একজনই হয়। তাই উত্তম কুমারকে না খুঁজে তার যে সৃষ্টি, তার যে কাজ, সেটাকে সম্মান জানিয়ে আমরা যেন তার দেখানো পথেই চলি। সৃষ্টির আকাশে উনি সূর্য। ভবানীপুরের বাড়ির সঙ্গে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে। আমার বাবা উত্তমবাবুর ছেলে গৌতমবাবুর বন্ধু ছিলেন। আমার বাবা একটা সময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তারপরে বনপলাশী পদাবলী ছবিতে উত্তমবাবুর বাস চালানো দেখে বাবা পরিবহন ব্যবসার প্রেমে পড়ে যান এবং তারপর বাবা নিজে ব্যবসা শুরু করেন। আমাদের যতগুলো বাস আছে সবকটা বাসের নাম মহানায়ক। এই যে একটা ভালোবাসা একটা মানুষের মধ্যে কত বড় তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে পারে, তার উদাহরণ রায় বলল। যে ওদের একটা পুরো ব্যবসা, যেটা আমি সত্যিই জানি পরিবহন ব্যবসার সাথে ওরা যুক্ত, ওদের পুরো পরিবার, সেই ব্যবসাটার পেছনে রয়েছেন মহানায়কের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ। এইরকম ভাবে হয়তো উনি আরো মানুষকে প্রভাবিত করেছেন তার জীবনধারা এবং বোধ দিয়ে। দুস্থ শিল্পীদের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন এবং যেটা সব থেকে ভালো লাগে, উনি সারা জীবন সবাইকে ভালোবেসেছেন। শিল্প জগতে কাজ করলেও সেখানকার কোনো নিচতা ওনাকে স্পর্শ করতে পারেননি। সবাইকে সমানভাবে সম্মান দিয়েছেন এবং শেষে চলে যাবার পরেও আমরা যখন বারবার পাতা উল্টে তার বিভিন্ন গল্পগুলো পড়ি, তার জীবনের বিভিন্ন গল্প শুনি এবং ছায়াছবিগুলো যখন দেখি, তখন বারবারই মনে হয় যে সত্যি করেই অতুলনীয়। সৃষ্টির আকাশে উনি সূর্য। সেই সূর্যের তেজ হয়তো অনেককেই আলো দিয়েছিল, আবার কেউ কেউ সেই তেজে জ্বলেও গেছেন। তবে যারা জ্বলে গেছেন তারা হয়তো থাকার জন্য ছিলেন না।
এ কথাটা আজকে এখানে বসে বলছি এই কারণে, ঈর্ষার আগুন অনেককেই দগ্ধ করেছে ঠিকই, তবে ভালোবাসার যে প্রদীপ উনি জ্বালিয়েছিলেন সকলের মনে, সেই প্রদীপ কিন্তু আজও জ্বালানো আছে। আজও বাঙালি ঘরের অনেক মেয়ে বউয়েরা উত্তম কুমারকে মনে করে তাদের ভালোবাসা উৎসর্গ করে। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্ম, আমার দিদির ছেলে বা তার বন্ধুরা, তারাও উত্তমবাবুর ছবি দেখেন, তারাও স্বর্ণযুগের ছবি দেখে এবং নিয়মিত তাদের বন্ধুদের মধ্যে আলোচনা হয়। এই যে বললাম এমনি বহে ধারা, উনি প্রবাহিত হয়ে যান। শিল্পীর জীবন তো আসলে নদীর মতোই, সে এগিয়ে যাবে, বহু শাখা নদী উপনদী এসে তাতে মিশবে, শেষে সেই নদী গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যাবে, কিন্তু ধারা বইতেই থাকবে। উত্তম কুমারকে আমাদের এই স্বল্প পরিসরে যতটা পারলাম ততটা তুলে ধরলাম, কিন্তু আরো অনেক বাকি রইল। সেই বাকিটা না হয় পরে কোনোদিন করব। তবে এই আড্ডাটা আমাদের ছিল নেহাতি উত্তম স্মরণ, তার ভালো মন্দ বিশ্লেষণ করা নয়, কারণ তাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। আমরা শুধু তার গুণের অনুগ্রাহী হয়ে থাকতে পারি। সুনন্দিনীর আড্ডায় আজকে আমাদের আলোচনা এইটুকুই। দেখতে থাকুন।